হংকং এর একটা বিশাল 5 স্টার হোটেলের উপরে টেরিস বুক করেছে তে আর জে হপ। এখানে আজকে এঙ্গেজমেন্ট হবে দুজনার। সম্পূর্ণ টেরিসটাকে সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে, সাথে ফ্লোরে ঘোরাঘুরি করছে কয়েকশো বেলুন। চারিধারে অনেকগুলো টেবিল রাখা আছে, সাথে চেয়ার। সামনেই বড় একটা স্টেজ, তার পেছনে সুন্দর করে ফুল দিয়ে সাজানো। পার্টি হলে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন লোক। এদের মধ্যে হাফের বেশি মানুষ জে হপ আর তের বিজনেস পার্টনার। আজকে দুজনের জন্য অনেক বড় একটা দিন। এরপর হয়তো ওদের বিজনেস আরো বেশি গ্রোথ করবে। পার্টি হলে একটা ব্ল্যাক কালারের ব্লেজার পরে দাঁড়িয়ে সবার সাথে কথা বলছে জে হপ। হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে ছেলেটাকে একদম ড্যাশিং লাগছে, আর ক্লিন সেভ করার জন্য বয়সটাও কিছু কম লাগছে। জে হপের বাবা লি মিন হু কোণে একটা টেবিলে বসে আছে, অনবরত কাউকে ফোন করেই চলেছে, কিন্তু ও পাশের জনের ফোন তোলার কোনো নামই নেই। জে হপ কথা বলতে বলতে নজর পড়লো তার বাবার দিকে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাবার কাছে যেতে নিলেই সামনে চলে আসে জাংকুক। হাতে ছেলেটার একটা বড় ফ্লাওয়ার বুকে, পরনে রেড ওয়াইন কালারের ব্লেজার, সাথে ব্ল্যাক প্যান্ট, হাতে স্লিভার রিস্ট ওয়াচ, চুলগুলো জেল দিয়ে সেট করা, আর গালে খোঁচা খোঁচা দাড়ি। জে হপের থেকেও 1000 গুণ বেশি হ্যান্ডসাম লাগছে জাংকুককে। সেখানে আসা বেশিরভাগ মেয়ের মেইন অ্যাট্রাকশন হয়ে দাঁড়িয়েছে জাংকুক। কংগ্রাচুলেশনস মিস্টার লি, প্লিজ হ্যাভ ইট। কথাটা বলেই জাংকুক নিজের হাতের ফুলটা জে হপের দিকে এগিয়ে দেয়। থ্যাংক ইউ মিস্টার জাংকুক। জে হপ ফুলটা নিতে যাবে, তখনই জাংকুক ফুলটা নিজের কাছে টেনে নিল। জে হপের এমন কাজে ছেলেটা কিছুটা অবাক হয়েছে। জাংকুক একই রকম হাসি দিয়ে বলে, অ্যাকচুয়ালি আমি বুকেটা আপনাদের দুজনকে একসাথে দিতে চাই, সো প্লিজ ডোন্ট মাইন্ড। জে হপ শুধু নিজের মাথা নাড়ালো, তারপরে জাংকুককে পার্টি এনজয় করতে বলে সেখান থেকে তার বাবার কাছে যেতে নেবে, তখনই দেখলো ওর বাবা সেখানে নেই। আশেপাশে চারিধারে তাকিয়ে ভালো করে দেখে নিল, কিন্তু কোথাও খুঁজে পেল না তার বাবাকে। জাংকুক এতক্ষণ ধরে নোটিস করছিল সবকিছু। এবার সে নিজের মুখটা খুলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই আস্ক ইউ সামথিং? ইয়েস, অফকোর্স। আপনাকে দেখে মনে হচ্ছে কাউকে খুঁজছেন। আপনি বললে আমি আপনার হেল্প করতেই পারি। নো নো, তার কোনো দরকার পড়বে না। আপনি প্লিজ পার্টি এনজয় করুন, আমি ঠিক নিজের কাজ করে নিব। কথাটা বলে সেখান থেকে চলে গেল জে হপ। ওকে চলে যেতে দেখে জাংকুক শান্ত দৃষ্টিতে সেই দিকে তাকায়। আজকেই লাস্ট দিন, যত ট্রাই করো না কেন, আজকে তোর একটা প্ল্যানও আমি সাকসেস হতে দিব না। তুই জানিস না আজকে তোর জন্য ঠিক কি কি অপেক্ষা করছে। অনেক বড় সারপ্রাইজ পেতে চলেছিস তুই। কে বড় সারপ্রাইজ পেতে চলেছে? একটা মেয়েলি কণ্ঠস্বর শুনে জাংকুক নিজের বাঁদিকে তাকিয়ে দেখে তেকে। মেয়েটা আজকে রেড ওয়াইন কালারের একটা লং গাউন পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি, আর চুলগুলো ছাড়া, মুখে হালকা মেকআপ, দেখতে বেশ সুন্দর লাগছে। জাংকুক যেন নতুন করে প্রেমে পড়ল তের। জাংকুককে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তে কিছুটা বিরক্তি প্রকাশ করে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? কোনোদিনও কি কোনো মেয়ে দেখোনি নাকি? দেখেছি তো, কিন্তু এমন অপ্সরা আজকে প্রথমবার দেখলাম। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট, বাট আমার এসব পছন্দ না। বাই দ্য ওয়ে, তুমি তখন কি বলছিলে? কি বলছিলাম বলো তো? আসলে তোমাকে দেখে না আমি সব কিছু ভুলে গিয়েছি, তো তুমি যদি একটু বলতে আমি কি বলছিলাম। মজা করছো তুমি আমার সাথে? ধরে নাও তাই। এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে জাংকুক। আমি বরাবরই এক্সট্রা কাজ করতে পছন্দ করি, দেখতে হবে না কার হাজবেন্ড। জাংকুকের কথায় তে কিছু বলল না, চুপ করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুকও তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজকে তোমার এই অ্যাটিটিউড আমি ভাঙবই, দেখে নিও তুমি। আজকে তুমি হারবেই। সেটা তো সময় বলবে বেবি। আর এমনিতেও কাছের মানুষের কাছে হারতে কোনো রকম দ্বিধা নেই আমার। তুমি এখানে কি করছো? একটা মেয়েলি কণ্ঠ শুনে চমকে ওঠে জাংকুক। পিছনে ফিরে তাকাতেই তের অবিশ্বাস্য মুখটা দেখতে পেল।
জাঙ্কুকও যেন একই রকম অবাক। এখানে যে তে আসতে পারে সেটা মোটেও আশা করেনি ছেলেটা। কিন্তু নিজের অবাকের রেশটা কাটিয়ে জাঙ্কুক উল্টো থেকে প্রশ্ন করে, তুমি তুমি এখানে কেন? না মানে তুমি এখানে কি করছো? তোমাকে কি জেহব পাঠিয়েছে? জেহব? জেহব কেন আমাকে পাঠাতে যাবে? আমি তো এখানে। কথাটা বলতে গিয়েও থেমে গেল তে। তারপর কিছু একটা ভেবে জাঙ্কুকের উদ্দেশ্যে বলে, তুমি এখানে জেহবের কথাই এসেছো? ইয়েস, জেহব আমাকে মেসেজ করে বলল ওর কি ইম্পর্টেন্ট কথা আছে আমার সাথে, তাই আমি যেন রুম নাম্বার 305-এ আসি। কিন্তু তুমি এখানে কেন এসেছো? আমি তো জেহবের। ও শিট। কথাটা বলে তে তাড়াতাড়ি রুম থেকে বার হতে নেবে, তখনই দেখে রুমের দরজা খুলছে না। তে অনেকবার ট্রাই করলো কিন্তু তাও ওপেন হচ্ছে না। বাধ্য হয়ে তে রুমের মধ্যে রাখা সোফায় মাথায় হাত দিয়ে বসে পড়ে। জাঙ্কুক এতক্ষণ চুপ করে দর্শকের ভূমিকা পালন করছিল, কিন্তু এখন আর চুপ থাকতে পারে না। আমাকে কি একটু খুলে বলবে এখানে কি হচ্ছে? আর তুমি নিজের এঙ্গেজমেন্ট পার্টি ছেড়ে এখানে কেন এসেছো? তে জাঙ্কুকের কোনো কথার উত্তর দিল না। সে এখন কিছু একটা নিয়ে গভীর ভাবনায় মত্ত। হঠাৎ কিছু একটা মনে হতেই সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর জাঙ্কুকের কাছে গিয়ে বলে, তোমার ফোনটা দাও দেখি। কেন? তোমার ফোন কোথায়? আমার ফোন ইয়নহুর কাছে। পার্টিতে কোনো রকম ডিস্টার্ব না হয় তাই জন্য দিয়েছিলাম। জাঙ্কুক আর কিছু বলল না, চুপ করে নিজের ফোনটা পকেট থেকে বের করে টের হাতে দিল। তে ফোন অন করতে দেখতে পেল ফোনের চার্জ অনেক কম, যে কোনো মুহূর্তে ফোনটা অফ হয়ে যাবে। এটা দেখে তের মুড খারাপ হয়ে যায়। জাঙ্কুকের দিকে তাকাতেই ছেলেটা কিছুটা অবাক হলো। কি হলো? এভাবে কি দেখছো? আমার কি শিং বেরিয়েছে? বের হলে মন্দ হতো না। আর তুমি যা কাণ্ড করে বেড়াও, ছাড়ো, সেসব কথা না বলাই ভালো। কথাটা বলে তে রুমের থেকে বেলকনিতে চলে গেল। জাঙ্কুক যে তের একটা কথাও বুঝতে পারেনি সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু তে এখানে বসে টেনশন করলেও জাঙ্কুক যেন একদম রিল্যাক্স। ছেলেটা অন্যভাবে এঙ্গেজমেন্টটা আটকাতে চেয়েছিল, কিন্তু যদি এমন ভাবে এঙ্গেজমেন্টটা আটকে যায় তাহলে প্রবলেমটা কোথায়? ওর জন্য তো অনেক ভালো ব্যাপার। 5 মিনিট পর তে রুমে আসে। জাঙ্কুক কিছু জিজ্ঞেস করতে নিবে তখনই তে জাঙ্কুকের ফোনটা দিয়ে দেয়। ইয়নহুকে ফোন করেছিলাম কিন্তু ফোনটা তুলছে না, আর না জেহবকে ফোনে পাচ্ছি। সো তুমি বলতে চাইছো সারা রাত আমরা দুজন এখানে বন্দি থাকবো? জাঙ্কুকের এক্সাইটমেন্ট দেখে তে একটু ভ্রু কুঁচকায়। জাঙ্কুক এবার নিজের ফোনটা বেডের ওপর রেখে বলে, আমি ভাবছিলাম কি, এখন যেহেতু আমরা এখানে ফেসে গিয়েছি, সো। কথাটা বলেই জাঙ্কুক সেখানে রাখা একটা ওয়াইনের দিকে ইশারা করলো। তে একে টেনশনে ছিল, মেয়েটার আজকে এত বড় একটা দিন আর সে এরকম রুমে আটকে আছে, ফোনটাও কাছে নেই, আর এখন এই ছেলে ওর সাথে মজা করছে। তে যেন বিরক্তির চরম পর্যায়ে। রাগে মুখটা খুলতেই নিবে তখন জাঙ্কুক এক গ্লাস ওয়াইন তের মুখের সামনে ধরে। আমি জানি তুমি কি বলবে। দেখো, যেখানে তুমিও জানো আর আমিও জানি এখানে আমরা দুজনে কেউ কিচ্ছু করতে পারবো না, তাহলে এত টেনশন কিসের? আর ওপরে পার্টি হলে যখন দেখবে তুমি ওখানে নেই তখন ওরা নিজেই খুঁজতে চলে আসবে, তাই তুমি এত ভেবো না, এটা নাও। তের এখন মুডটা অনেকটাই খারাপ, টেনশনের জন্য গলাটাও কাট হয়ে এসেছে। তাই আর কোনো কিছু না ভেবে জাঙ্কুকের হাত থেকে ড্রিঙ্কসটা নিয়ে এক সিপে শেষ করে ফেলে। অন্যদিকে রাত 12টা, পার্টি হলে লোকের জমজমাট। এখনই শুরু হবে এঙ্গেজমেন্ট পার্টি। স্টেজের উপর রাখা একটা বড় সোফায় একপাশে বসে আছে জেহব, কিন্তু তের কোনো খোঁজ খবর নেই। জেহব নিজের ফোনটাও খুঁজে পাচ্ছে না। এত ব্যস্ততার মাঝে কার কাছে দিয়েছিল সেটাই মনে পড়ছে না জেহবের। আশেপাশে বারবার চোখ বুলিয়ে শুধু তেকে খুঁজছে। এখান থেকে উঠতেও পারছে না। মিস্টার লি মিন হু করা আদেশ এখান থেকে যেন কোথাও না যায়। আর জেহব বাবার আদর্শ পুত্র, তাই জন্যই তো এক চুলও নড়েনি। কিন্তু তেই বা কোথায়? কিছুক্ষণ আগ পর্যন্ত এখানেই ছিল, কিন্তু হঠাৎ এখন আর তার পাত্তা পাওয়া যাচ্ছে না। জেহবের ভাবনার মাঝেই লি মিন হু মাইক হাতে স্টেজে উঠে আসে। ওনার পিছন পিছন আইইউ আসে।
জেহব যেন কিছুই বুঝতে পারছে না। বাবাকে আসতে দেখে সেও সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। মিস্টার লি স্টেজের একদম মাঝে দাঁড়িয়ে মাইক হাতে বলতে শুরু করে, হ্যালো এভরিওয়ান, আমি খুবই খুশি যে আপনারা সবাই আজকে আমার একমাত্র ছেলে জেহবের এঙ্গেজমেন্ট পার্টিতে এসেছেন। আর বেশি আপনাদের ওয়েট করাতে চাই না, রাত অনেক হয়েছে, তাই আমরা এখনই পার্টি শুরু করছি। আজকে আমার একমাত্র ছেলের এঙ্গেজমেন্ট হবে, তারই বিয়ের সাথে, মিস আইয়ু। লি মিনহুর কথায় জেহবের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। অবাক চোখে বাবার দিকে তাকিয়ে কিছু বলতে নেবে তখনই মিনহু চাপা গলায় বলে, নিজের বাবার ভালো চাইলে যেটা হচ্ছে সেটা হতে দে। কিন্তু ড্যাড, আমি তেকে ভালোবাসি। কিন্তু আমি চাই তুই আইয়ুকে বিয়ে কর। ওই মেয়েটাকে আমি নিজের বাড়ির বউ করতে চাই না। কিন্তু কেন ড্যাড, কি খারাপ আছে এর মধ্যে? ওর মধ্যে কোনো খারাপ নেই, কিন্তু একটা বিবাহিত মেয়ের সাথে আমি নিজের ছেলের বিয়ে দিতে পারবো না। এতটা মহান আমি না, তাই তোকে যেটা করতে বলা হচ্ছে তুই সেটা কর। বাকি এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। জেহব আর কিছু বলল না। বাবার মুখের ওপর আর কিছু বলার মতো সাহস তার নেই। মেয়েটা আগে থেকে ম্যারিড, এটাও কি পসিবল? আর যদি এমনই হতো তাহলে তে কেন ওকে বিয়ে করতে যাবে? ফার্স্ট তো সবারই থাকে, কিন্তু ম্যারিড এত বড় সত্যিতে লুকিয়ে গিয়েছে। না, জেহব আর কিছু ভাবলো না। ততক্ষণে রিংগুলো চলে এসেছে। জেহব আর কোনো কথা না বলে বাবার কথায় এঙ্গেজমেন্টটা করে নেয়। এখন অনেক কিছু জিজ্ঞাসা করার বাকি আছে। এমনিতেই সবে এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয়নি। যদি জেহবের মনে হয় তের কোনো রকম দোষ নেই, তাহলে ছেলেটা তেকেই বিয়ে করবে, না হলে বাবার কথা শুনবে। একটা বড় সড়ো খালি ওয়াইনের কাচের বোতল গড়াগড়ি খাচ্ছে টেবিলের নিচে, আর টেবিলের উপরে রাখা দুটো গ্লাস। পাশেই বসে আছে জাংকুক আর তে। জাংকুকের অতটাও নেশা না হলেও তের বেশ নেশা হয়েছে। সোফার মধ্যে বসে মেয়েটা পেন্ডুলামের মতো দুলছে। জাংকুক বেশ লক্ষ্য করছে সেটা। তে সচরাচর ড্রিঙ্কস করে না, আর করলে নিজেকে সামলাতে পারে না। জাংকুক সে ব্যাপারে সম্পূর্ণ অবগত ছিল। এখন তের অবস্থা দেখে জাংকুকের একটু চিন্তা হচ্ছে। আর তার উপর এখানে কোনো টক জাতীয় কিছু নেই। এখন একটাই উপায়, তেকে ঘুম পাড়িয়ে দেয়া। জাংকুক তাই এটাই করবে বলে ঠিক করে। তের পাশ থেকে উঠে বলে, তে ওঠো, তুমি অনেক ড্রিঙ্কস করে ফেলেছো, চলো বেডে, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। যেই না জাংকুক তের ডান হাতটা ধরতে যাবে তখনই তে সেখান থেকে উঠে এক প্রকার দৌড়ে বেডের কাছে চলে গেল আর জোরে জোরে হাসতে শুরু করেছে। জাংকুক জানে এমনই কিছু একটা হবে, তাই জাংকুক আবারও তের দিকে যেতেই নেবে তে বেডের ওপর উঠে পড়ে। তুমি পারবে না আমাকে ধরা, এত সহজ না। আমি হাওয়ার মতো, দেখো এই যে আমি উঠছি। কথাটা বলে আমার হাসতে লাগে মেয়েটা। জাংকুক তের কথা শুনে হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। জাংকুক যখনই তেকে ধরতে যাবে তের সাথে সাথেই বেড থেকে নেমে যায়, আর তখনই তের পা লেগে হোম থিয়েটার অন হয়ে যায়, যার ফলস্বরূপ খুব জোরে জোরে গান চলতে শুরু করে। রুমটা যদিও সাউন্ড প্রুফ, কিন্তু গানটা ছিল বেশ রোমান্টিক। গান শুরু হওয়ার সাথে সাথেই তে সবকিছু ভুলে নিজের মতো নাচতে শুরু করেছে। জাংকুক যেন মুগ্ধ দৃষ্টিতে তেকে দেখছে। নিজেও বেড থেকে নেমে একদম তের পাশে গিয়ে দাঁড়ায়। নাচতে নাচতে হঠাৎ তে জাংকুকের সাথে ধাক্কা খায়, যার ফলস্বরূপ জাংকুক তের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে, একদম নিজের সাথে চেপে ধরে। আর তখনই আরেকটা গান শুরু হয়। आई है जो रात नशेली, इसकी हर एक बात नशेली, तू भी आकर ले नशा, दोनों की मुलाकात नशेली, नशे की ए बरसात नशेली, तू भी आकर ले नशा, मिर्जा मिर्जा मिर्जा। তে গানের তালে তালে নাচতে শুরু করেছে। জাংকুক বেশ হিমশিম খাচ্ছে তেকে সামলাতে গিয়ে। তে কখনো ওর গালে কিস করছে তো কখনো ঘাড়ে কিস করছে, কখনো বা ঠোঁটে। মেয়েটা একদমই হুঁশে নেই। তে এবার জাংকুকের থেকে নিজেকে ছাড়িয়ে আবার বেডের ওপর উঠে যায় আর ধপ করে বেডে শুয়ে পড়ে।
তেকে এমন হঠাৎ করে বেডে শুয়ে পড়তে দেখে জাংকুক কিছুটা ভয় পায়। বেডের কাছে গিয়ে তের পাশে যেতেই তে এক প্রকার জাংকুকের হাত ধরে টান মারে, যার জন্য জাংকুক নিজের তাল সামলাতে না পেরে তের ওপর গিয়ে পড়ে। জাংকুক নিজের মুখ তুলতেই তের নেশানো চোখের সাথে তার চোখটা আটকে যায়। তের ঠোঁট হালকা হালকা কাঁপছে, মুখটাও হালকা ঘেমে গিয়েছে, যার কারণে তের ছোট ছোট চুলগুলো এসে কপালে পড়েছে। জাংকুক যেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তেকে এভাবে দেখে জাংকুকের ইচ্ছে করছে একবার ছুঁয়ে দেখতে। জাংকুকের হাত আস্তে আস্তে তের কপালে পড়ে থাকা চুলের কাছে চলে যায়। চুলগুলো সযত্নে সরিয়ে একটা চুমু খায় জাংকুক কপালে। তে আবেশে নিজের চোখ বন্ধ করে নিয়েছে। জাংকুক এবার কপাল থেকে মুখ তুলে তের দুটো চোখের পাতায় আর নাকে কিস করে। যখনই তের ঠোঁটে কিস করতে যাবে তখনই ঘোষ আসে জাংকুকের। এতক্ষণে একটা ঘোরের মধ্যে ছিল, এখন তের চোখ বন্ধ করা মুখটা দেখে বেশ মায়া হচ্ছে। জাংকুক হয়তো অতটাও নেশাতে নেই, কিন্তু তে তো আছে। আর জাংকুক যেখানে জানে, তাহলে সে কি করে তের সাথে এমন কিছু করবে? তাই জাংকুক নিজেকে কন্ট্রোল করে তের ওপর থেকে উঠে আসতে নেয়। তখনই তে জাংকুকের শার্টের কলার চেপে ধরে, নিজের চোখ খুলে জাংকুকের দিকে তাকায়। জাংকুক দেখতে পেল তের চোখ দুটো ছলছল করছে। মেয়েটা যেন কিছু একটা বলতে চাইছে। তার চোখে স্পষ্ট নিজের জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে জাংকুক। ছেলেটা কিছু বলতে নিবে তখনই তে জাংকুককে জড়িয়ে ধরে, নেশালো কণ্ঠে বলে, কেন জাংকুক, কেন করলে এমন? তুমি জানো না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। তুমি আমার ভালোবাসাটা বুঝলে না, তুমি শুধু আমার মাফিয়া কুইন সাইডটাই দেখলে, আমার জেদটা দেখলে, কিন্তু আমার মনের মধ্যে থাকা তোমার ভালোবাসাটা বুঝলে না। আচ্ছা জাংকুক, আমি কি এতটাই খারাপ যে তুমি আমাকে একদম সহ্য করতে পারো না? তে কথাগুলো যদিও নেশার ঘরে বলছিল, কিন্তু তাও ওর কথার মাঝে চাপা কষ্ট অনুভব করছিল জাংকুক। তে এবার হাত ব্রেক করে জাংকুকের মুখের দিকে তাকায়। জাংকুকের অনেক কষ্ট হচ্ছে, সাথে রিগ্রেটও হচ্ছে, কিন্তু তার থেকেও বেশি ছেলেটার এখন তেকে দেখে ঘুর লাগছে। আজকে যেন মেয়েটাকে আলাদাই সুন্দর লাগছে। নেশা করার কারণে গাল আর নাকটা লাল হয়ে আছে, কান্না করার জন্য চোখটাও হালকা লাল হয়ে আছে, ঠোঁটটাও অনেক করে কাঁপছে। জাংকুক আর নিজেকে আটকে রাখতে পারে না, আস্তে আস্তে তের ঠোঁটের দিকে এগোতে যায়। তে আবেশে নিজের চোখ বন্ধ করে নেয়, আস্তে করে জাংকুককে উদ্দেশ্য করে বলে, ভালোবাসি জাংকুক, খুব খুব ভালোবাসি। কথাটা বলেই তে নিজে জাংকুকের ঠোঁটের মাঝে নিজের নরম ঠোঁট বসিয়ে কিস করতে শুরু করে। তের হাত জাংকুকের চুলের মাঝে জায়গা করে নিয়েছে। জাংকুককে আরো নিজের কাছে টেনে নেয়। ছেলেটা এবার তের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবায়, ছোট ছোট চুমু দিতে লাগে তের গলা আর ঘাড়ে। এক পর্যায়ে জাংকুক তের কানের কাছে মুখ নিয়ে বলে, আমিও ভালোবাসি ওয়াইফি, তোমার ধারণার থেকেও বেশি ভালোবাসি তোমায়। আর আজকের পর থেকে আমি সব কিছু ঠিক করে দেব, আই প্রমিস। কথাটা বলে জাংকুক তের কানে হালকা বাইট করে, যার ফলস্বরূপ কিছুটা কেঁপে ওঠে তে। জাংকুক আবারও তের গলায় নিজের মুখ ডুবিয়ে দেয়। আস্তে আস্তে একে অপরে মুক্ত হতে শুরু করে। এখন জাংকুক নিচে আর তে উপরে। জাংকুক শার্টলেস আর তে শুধু ইনারে আছে। তে পাগলের মতো জাংকুকের ঘাড়ে, গলায়, বুকে কিস করছে, আর জাংকুক চোখ বন্ধ করে তা ফিল করছে। জাংকুকের হাত তের ইনারে চলে যায়, আর এক সময় সেটাও উন্মুক্ত হয়। এবার জাংকুকের তেকে দেখে ঘোর লাগে। তেকে বিছানায় ফেলে ও তের ওপরে উঠে যায়, আর তের বলগুলো নিয়ে খেলতে শুরু করে। বেশ ভালো লাগছে তার। এদিকে তে মুখ দিয়ে সুইট সুইট আওয়াজ বের করছে, যেটা জাংকুককে আরো বেশি পাগল করে তুলছে। হাতের কাজ সেরেই মুখ ডোবায় জাংকুক। তে যেন এবার পাগল প্রায়। জাংকুক চেয়েও নিজেকে আটকাতে পারছে না। তের বুক থেকে পেটে নামে, আর পেট থেকে আরো নিচে। এক সময় তার ঠোঁট আর জিহ্বার রাজত্ব চলে সেখানে। তে এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার চোখ দিয়ে পানি পড়ছে। জাংকুক, আই ওয়ান্ট ইউ, প্লিজ। জাংকুক মুখ তুলে তের দিকে তাকায়, একটা মুচকি হাসি দেয়, আর তের ভেতর নিজেকে ইনসাইড করে। আর তারপরেই দুজন ভালোবাসার সেই আদিম খেলায় মেতে ওঠে। আদর করতে করতেই তের কানের কাছে মুখটা নিয়ে বলে,
আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দিও জান। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এখন আমি সবকিছু ঠিক করে দিব। তোমাকে যে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি নিজের লাইফ ইমেজিন করতে পারবো না।